জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার সুপারিশ জমা দিল বিএনপি। কিছুক্ষণ পর আলোচনায় বসছে এনসিপি, বিকেলে বসছে সিপিবি। যথাযোগ্য মর্যাদায় 25শে মার্চ গণহত্যা দিবস করবে সরকার। আলোচনা সভা, প্রদর্শনী সহ দেশ জুড়ে থাকছে নানা কর্মসূচি। সুন্দরবনের কমলতেজি এলাকার আগুন 24 ঘন্টা পর নিয়ন্ত্রণে। আরেকটি নতুন এলাকায় আগুন, ধোঁয়ার কুণ্ডলী বাড়ায় বনরক্ষীদের উদ্বেগ। এই যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক মহাসড়কে চলছে প্রস্তুতি। থাকবে বাড়তি সতর্কতা, ফুটপাত দখল মুক্ত করতে তৎপর প্রশাসন। গাজীপুরে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার। স্ত্রী সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন স্বামী, ধারণা পুলিশের। বাংলাদেশে হাসিনা বিরোধী গণবিক্ষোভের তথ্য থাকলেও কিছুই করার ছিল না ভারতের, জানালেন জয়শঙ্কর। বহিঃশক্তির প্রভাবের অভিযোগ। এবং মাঠের সমস্যা থেকে শুরু করে অনুশীলনের সময় পরিবর্তন, ভারতের একের পর এক প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে হামজাদের। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। সবাইকে ইনক্লুসিভ করেই রাষ্ট্র কাঠামো সাজাতে চায় বিএনপি। ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের উপর দলীয় সুপারিশ জমা দিয়ে এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রবিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশনে দলীয় সুপারিশ জমা দিতে যান বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার গঠন হলে আলোচনার মধ্য দিয়ে সব সমাধান সম্ভব হবে। বিএনপি নারীদের ক্ষমতায়ন করতে সংসদে 50 থেকে আসন 100 করতে চায়। 71-এর সাথে তুলনা না করে 24 গণ অভ্যুত্থানের বিষয়ে সংবিধানের জন্য কোথাও রাখা যায় কিনা সে মত দিয়েছে বিএনপি। 53-54 বছরের পুরাতন রাষ্ট্র, আমাদের একটা সংবিধান আছে। সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুন ভাবে। সেই জন্য আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনেছি। যারা এই গণপরিষদের দাবি করছে তারাও তো 69টা প্রস্তাব দিয়েছে সংশোধনী। গণভোট যদি প্রথমে দিয়ে কোন সংবিধান গ্রহণের ক্ষেত্রে যদি জাতি একমত হয় সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আমরা মনে করি আগে সংসদ নির্বাচন করা উচিত, গণভোট নির্বাচন নয়। আমরা আগে মনে করি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিকভাবে একটি রাজনৈতিক সরকারের প্রতিষ্ঠা হলে সমস্ত আলাপ আলোচনা এবং সমস্ত বিষয়াবলী ওখানেই হইতে পারে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির আলোচনার বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, আলোচনা শেষে কি জানালো বিএনপি? সংস্কার প্রস্তাবনা নিয়ে তাদের মতামত কি ছিল? বিস্তারিত জানাবেন। ন্যান্সি, জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে কিন্তু আজকে সংস্কার নিয়ে বিএনপির যে দলীয় অবস্থান এবং দলীয় মতামত, সেই মতামতগুলো প্রতিবেদন আকারে আংশিক তুলে ধরা হয়েছে এবং আজকে কিন্তু কোনো ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়নি। মূলত দলের পক্ষ থেকে যেই বিষয়গুলো নিয়ে, সংস্কার বিষয়গুলো নিয়ে যেই মতামতগুলো, সেই মতামতগুলোর তুলে ধরা হয়েছে এবং আজকে 5টি প্রতিবেদনের উপর, 5টি সংস্কার প্রতিবেদনের উপর বিএনপির তাদের মতামত তুলে ধরেছেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন যে এই যে সংস্কার সুপারিশগুলো করা হয়েছে, সেই সংস্কার সুপারিশগুলো নৈবেত্তিক ভাবে এগুলো হ্যাঁ না সূচক উত্তর দিয়ে আসলে এই সংকটগুলো সমাধান কিংবা সংস্কারগুলোর প্রস্তাবনা নিয়ে সমাধান সম্ভব নয়। তাদের সাথে যে মন্তব্যগুলো প্রয়োজন এবং বিস্তারিত মতামত দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সেই বিস্তারিত মতামত দেওয়া হবে বিএনপির পক্ষ থেকে, এমনটি কিন্তু বলা হয়েছে। এবং আজকে যেই বিষয়গুলো তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে দুদকের যেই দুদক সংস্কারের ক্ষেত্রে, দুর্নীতি দমন সংস্কারের ক্ষেত্রে যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছিল তার সাথে 11টিতে একমত হয়েছে বিএনপি এবং পাশাপাশি 8টি বিষয়ে কিছু সংযোজন বিয়োজনের পর আসলে নীতিগতভাবে একমত হবে বিএনপি এবং একটি বিষয়ে তাদের
ভিন্ন মত রয়েছে এবং প্রশাসন সংস্কারের ক্ষেত্রে 26টি প্রস্তাবের মধ্যে অর্ধেকটি অর্থাৎ প্রায় 13টি সংস্কার প্রস্তাবের সাথে একমত হলেও বাকি অর্ধেকের সাথে কিন্তু একমত হয় বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এবং নির্বাচন সংক্রান্ত 27টি প্রস্তাবের মধ্যে যে 57টি প্রস্তাব রয়েছে সেই প্রস্তাবগুলোর অধিকাংশ প্রস্তাব আসলে সংবিধান সংস্কার সংশ্লিষ্ট বিষয়ের সাথে জড়িত বলে সেগুলো আসলে সংবিধানের যেই সংস্কার সুপারিশ বিএনপি তুলে ধরেছে সেই পার্টেই কিন্তু তারা নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলো সংবিধানের সাথে সংশ্লিষ্ট সেই সুপারিশগুলো তুলে ধরেছে এবং এই যে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেই মতামত দলীয় মতামত তুলে দিয়েছেন আজকে এই জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজের হাতে এবং এই সময় নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধানও কিন্তু সেখানে ছিলেন এবং সেখানে যে বিষয়টি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো গণপরিষদ নির্বাচন কিংবা গণভোট টের চেয়ে এখন প্রয়োজন আসলে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার গঠন করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার গঠন করা সবচেয়ে বেশি জরুরি এবং এর মধ্য দিয়ে আসলে আলোচনার মাধ্যমে সব ধরনের সমস্যার সমাধান করা সম্ভব এমনটি কিন্তু দাবি করা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সবাইকে ইনক্লুসিভ করেই সবাইকে অন্তর্ভুক্তির মধ্যে এনেই আসলে রাষ্ট্র কাঠামো সাজাতে চায় বিএনপি এবং ঐক্যমত কমিশনের সাথে পূর্ণাঙ্গ সহযোগিতা করছে বিএনপি এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং যেসব বিষয়ে সংস্কারের বিষয়ে আরো কিছু বিষয়ে বিএনপির মতামত তারা আরো বিস্তারিতভাবে তুলে ধরবেন এবং এমনটি কিন্তু ঐক্যমত কমিশনের সহসভাপতির সাথে কথা বলে সময় নিয়েছে বিএনপির পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংস্কার প্রস্তাবনা নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল রিপন। এর আগে সকালে ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিনিধিরা এদিকে কিছুক্ষণের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের সুপারিশ জমা দিবে, এরপর লিখিত সুপারিশ জমা দিবে সিপিবি। আলোচনায় রাষ্ট্র সংস্কার কমিশনের 166টি সুপারিশের মধ্যে 151 পয়েন্টে একমত, 5টিতে মতানৈক্য ও 10টায় অন্য প্রস্তাব দিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। বৈঠক শেষে সংগঠনের প্রধান সমন্বয়কারী হাসনাত কায়ুম বলেন, বাস্তবায়ন প্রক্রিয়ায় অন্যান্য রাজনৈতিক দল একমত হলে সংস্কার করতে সংসদ নির্বাচনের আগেই গণভোটের পক্ষে তারা। এছাড়া মৌলিক অধিকার বাস্তবায়নে জেলায় নাগরিক আদালত, 15 বছরের পাচার অর্থ ফেরাতে অর্থনৈতিক ট্রাইব্যুনাল, পাচার করা সম্পত্তি বাজেয়াপ্ত করতে আইন সংশোধন এবং 19টি বিভাগীয় সরকার ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে সংগঠনটি। আর 10টার মধ্যে আমরা অন্যান্য প্রস্তাব আমরা দিয়েছি। সেই প্রস্তাবগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ 2-3টা আমাদের এর একটু হচ্ছে বাস্তবায়ন পদ্ধতি। বাস্তবায়ন পদ্ধতি সবসময় সংবিধান সংস্কার সভা নির্বাচন এবং জাতীয় নির্বাচনের 2টা নির্বাচনকে একসাথে করে প্রথমে সংবিধান সংস্কার করে তারপরে এটা সংসদ হিসেবে দায়িত্ব পালন করে। স্মৃতিচারণ ও প্রার্থনা সহ নানা আয়োজনে 25 মার্চ গণহত্যা দিবস জাতীয়ভাবে পালন করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বাণী প্রদান করবেন। সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে 25 মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা সহ সব সিটি কর্পোরেশনে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে এবং এসব কর্মসূচি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার প্রচার করবে। এছাড়াও 1971 সালের 25 মার্চ রাতে নিহতদের স্মরণে বাদ জোহর সব মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুড়ছে সুন্দরবন। বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের চেষ্টায় চাঁদপাই রেঞ্জের আগুন নিয়ন্ত্রণে আসতে না আসতেই এক রেঞ্জের গুলিশাখালী বন টহলফাড়ি এলাকার শাপলার বিলের গহীনে অন্তত 3টি স্পটে নতুন করে দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। আগুন নেভাতে রওনা দিয়েছে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। সহকর্মী এস সোহানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। দ্বিতীয় দিনের মতো পুড়ছে সুন্দরবন। বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের রাতভর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি টহলফাড়ি এলাকার আগুন। রোববার সকাল 8:45টার দিকে আশেপাশের এলাকার অবস্থা দেখতে ড্রোন ওড়ায় বন বিভাগ। পরে একই রেঞ্জের গুলিশাখালী বন টহলফাড়ি এলাকার শাপলার বিলের গহীনে অন্তত 3টি স্পটে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। আমরা সুন্দরবনে কাজ করি, সুন্দরবনে গেছিলাম, কালকে আগুন লাগছে ধানসাগরে কলমতেজি, ওটা আজকে আলাদা নিয়ন্ত্রণ হয়েছে। তারপর নতুন আবার ধানসাগর থেকে আমার 22-23 শিলার মাঝখানে, নদী জঙ্গলের মাঝখানে আবার নতুন করে আগুন লাগছে। ও জায়গা ফায়ার সার্ভিসের পাইপ টেপ নিতে আসে লোক এবং সাংবাদিক অনেক কিছু তারা গেছে। আমরা লাইন করে থুইয়া আসছি। আল্লাহ হাফেজ। সেখানে দ্রুত ধোঁয়া বাড়ছে বলেও জানায় বন বিভাগ। তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে রওনা দেন বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে দুর্গম পথ হওয়ায় সেখানে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। প্রথম দিনের আগুনে পুড়ে যায় প্রায় 3.5 একর বনভূমি। তাই আরো ক্ষয়ক্ষতি এড়াতে নতুন জায়গায় লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা টাঙ্গাইল, ঢাকা সিলেট ও ঢাকা ময়মনসিংহ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। যানজট নিরসনে সাভারে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে যৌথ বাহিনী। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন উন্নতিকরণের কাজ চলায় তৈরি হয়েছে ভোগান্তির শঙ্কা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। উত্তরবঙ্গের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত 4 লেন প্রকল্পের 2 লেন খুলে দেওয়া হয়েছে। তবে 2 লেনের মাঝে ডিভাইডার না থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা। রাস্তার সাইডে অর্থাৎ কোনো বড় ধরনের গাড়ি আসলে যদি সাইড দিতে যায়, দেখা যায় যে স্লিপ করার সম্ভাবনাটা বেশি থাকে। আসন্ন ঈদযাত্রাকে ঘিরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের নির্দেশক্রমে আমরা নিয়মিত টহল ডিউটির পাশাপাশি কিছু অতিরিক্ত ডিউটি আমরা ব্যবস্থা নিয়েছি। এদিকে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নতিকরণের কাজ চলছে। এ কারণে নরসিংদী জেলার 55 কিলোমিটার সড়কে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালক ও যাত্রীরা। তবে ভোগান্তি এড়াতে ট্রাফিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। 1 নম্বর যে বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়েছি সেটি হচ্ছে নিরাপত্তাজনিত বিষয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মাথায় রেখে। দ্বিতীয়ত একটি বিষয় আছে, সেটি হচ্ছে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট। থার্ড একটি বিষয়কে আমরা গুরুত্ব দিয়েছি, সেটি হচ্ছে যেহেতু এটি একটি শিল্পোন্নত এলাকা, এখানে ঈদের বোনাস এবং বেতন নিয়ে যে শ্রমিক অসন্তোষ দেখা দেয়, সেই বিষয়কে মাথায় রেখেও আমরা কিন্তু নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। যানজট নিরসনে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে উপজেলা প্রশাসন। রোববার সকালে সাভারের হেমায়েতপুরে অভিযান চালানো হয়। এ সময় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় শত শত অবৈধ স্থাপনা। ইতিপূর্বে আমরা কয়েকবার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছিলাম। আপনাদের মাধ্যমে সাভারবাসীকে এবং অবৈধ যারা ফুটপাতে ব্যবসা করেন তাদের একটা মেসেজ দিতে চাই, আপনারা কেউ ফুটপাতে ব্যবসা করবেন না, বৈধ জায়গায় ব্যবসা করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা লাগে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এছাড়া সড়ক, মহাসড়ক ও সেতু ও রেলপথের যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ঈদের আগে ও পরে 6 দিন মহাসড়কে চলবে না ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ি থেকে স্ত্রী, সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, স্ত্রী সন্তানকে হত্যার পর স্বামী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার সকালে গাজীপুরের গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অনেকদিন ধরে পারিবারিক কলহ চলছিল।
ঘুম থেকে না ওঠায় সকাল 6:30টার দিকে পরিবারের লোকজন তাদের ডাকাডাকি করতে থাকেন। সাড়া না পেয়ে ঘরের পেছনের জানালা দিয়ে নাজমুলের মরদেহ ঝুলতে দেখে তারা। পরে ঘরের দরজা ভেঙে খাদিজা ও নাদিয়ার নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ সকাল 10টার দিকে 3 জনের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আসার পরে দেখতে পাই যে ভিতর থেকে দরজা লাগানো এবং জানলা দিয়ে দেখা যায় যে নাজমুল নামে 28 যে বয়স সে ঝুলে আছে আর বিছানার মধ্যে খাটের উপর 2 জন পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বাবা যে নাজমুল সেই তার স্ত্রী এবং শিশুকে শ্বাসরোধ অথবা বালিশ চাপা দিয়ে সে হত্যা করেছে। এখন আমরা লাশ প্রাথমিক অবস্থায় আমরা মর্গে প্রেরণ করেছি, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লা একটি বাড়িতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছে। রোববার ভোরে তল্লা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ভোরে সেহরি রান্না করার জন্য গৃহিণী রুনা চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তার শরীরের আগুন ধরে যায়। তার স্বামী ও মেয়ে আগুন নেভানোর চেষ্টা করলে তারাও দগ্ধ হন। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রুনা আক্তারের শরীরের 62%, তার স্বামীর হারুনুর রশিদ 1% ও মেয়ে মিমের শরীরের 1% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গ্যাসটা রাতে তরকারি গরম করছে, ওই গ্যাসের চুলাটা বন্ধ করে নিকটা, যার কারণে ভোর রাইতে যখন জ্বালাইতে গেছে মানে ওই আগুনটা ওনার শরীরে এসে পড়ছে, বুঝছেন। জানালা দরজা সবকিছু বন্ধ ছিল, গ্যাসটা বের হইতে পারেনি। লাইন দেওয়া ছিল গ্যাসের, তারপর ওরা ভোর রাইতে উঠছে তরকারি গরম করতে বলে আমরা লাইন দিছি, আর আতঙ্ক ফায়ার হইয়া হ্যাঁ ক্ষয়ক্ষতি হয়েছে। পরে ব্রিফ করছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ৭৮,৫২১ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা বা সম্পত্তি পাচার কিংবা আনয়নযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ হতে বাংলাদেশে না এনে অপরাধ করায় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় তাদের 2 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এটা একটু যদি ক্লিয়ার করতেন, আসলে কি করছে তারা, একটু সংক্ষেপে যদি ক্লিয়ার করতেন। অভিযোগ আসামি জনাব রাসেল মির্জা, ব্যবস্থাপনা পরিচালক ভিশনটেল লিমিটেড, এবং জনাব এম বদিউজ্জামান, চেয়ারম্যান ভিশনটেল লিমিটেড, দায়িত্ব পালনকালে আইজিডব্লিউ অপারেটরের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করত 404,96,96,293 টাকা মূল্যের 5,19,67,464 মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা বা অর্থ বা সম্পত্তি পাচার করে কিংবা আনয়নযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ হতে বাংলাদেশে না এনে দণ্ডবিধির 409 ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ তদন্তকালে প্রমাণিত হয় তাদের 2 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দর্শক, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন ব্রিফ করছিলেন। আমরা সরাসরি সেখানেই যুক্ত ছিলাম। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক মালিককে দুদক 2 মামলায় 13 বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক জাকারিয়া হোসেনের আদালত এই রায় দেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তাকে 10 বছরের কারাদণ্ড এবং তথ্য গোপনের দায়ে আরও 3 বছর কারাদণ্ড দেয় আদালত। পাশাপাশি উভয় ক্ষেত্রে 1 লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে 6 মাস করে কারাদণ্ড দেওয়া হয়। 2 ধারার সাজা একত্রে চলবে বিধায় মালিককে সর্বোচ্চ 10 বছরের সাজা ভোগ করতে হবে বলে জানান দুদকের আইনজীবী আসাদুজ্জামান রানা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে সিলেটের জালালাবাদ থানার আউশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি মিডিয়া দেশ টিভিকে জানায়,
শনিবার সিলেটে এনসিপির ইফতার মাহফিলে মারামারির ঘটনায় এসএমপির শাহপরান থানার মামলা দায়ের করেন শান্ত নামের একজন শিক্ষার্থী। এই মামলার এজাহারভুক্ত আসামি হলেন আক্তার হোসেন। মামলায় আরও অজ্ঞাতনামা 15 থেকে 20 জনকে আসামি করা হয়েছে। আওয়ামী লীগ আমলে তৈরি করা পাসপোর্ট পরিবর্তন করে পুনরায় পাসপোর্ট এক্সপেক্ট ইসরায়েল অংশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। সকালে রাজধানী আগারগাঁয়ে পাসপোর্ট অফিসের সামনে ইন্তিফাদা ফাউন্ডেশনের মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানান দলটির যুগ্ম সদস্য সচিব তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের অধীনেই যেন ই পাসপোর্টে এক্সপোর্ট ইসরায়েল ফিরিয়ে আনা হয় সে ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পৃথিবীর সকল মানুষ এবং বাংলাদেশের কোনো সিঙ্গেল পার্সন তারা চায় না যে ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকুক। আমাদের জাতীয় পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটি পুনর্বহাল করে অনতি বিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে। ডক্টর ইউনূস স্যারকে ইমানের পরীক্ষা দিতে হবে, গতকাল বলেছিলাম তাকে ইমানের পরীক্ষা দিতে হবে এই পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল তুলে দেওয়ার মধ্য দিয়ে।